This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH আজ শুরুতেই একটা উদ্বেগের খবর দিয়ে শুরু করব। সত্যি উদ্বেগ, এটা কোনো রাজনৈতিক উদ্বেগ নয়, এটা প্রকৃতির কারণে উদ্বেগ। অবশ্য তার পেছনে মানুষের বিরাট ভূমিকা আছে। উত্তরবঙ্গের ভূগোলটাই কি বদলে যাবে? নতুন ভূগোল লিখবে তিস্তা, নতুন মানচিত্র এঁকে দেবে তিস্তা। ভূবিজ্ঞানীরা বলছেন বিপর্যয় ডেকে আনছে তিস্তা। তিস্তা যদি গতিপথ বদলে ফেলে, তিস্তা না এখন ফুঁসছে। শুধুই কি তিস্তা পারের মানুষের জন্য ওটা উৎকণ্ঠা বা উদ্বেগের খবর? একেবারেই না। তিস্তা কেন বেলাগাম, এর দায় কি তিস্তার না আমাদের? কে সর্বনাশ করছে প্রকৃতির? প্রকৃতি নিজে না মানুষ? তিস্তাকে বাঁধে বাঁধে আমরা বেঁধে ফেলেছি একেবারে জাঁতাকলের মতো করে। এখন কেউ যদি ঐরাবতকে বাঁধার চেষ্টা করে তাহলে যা হবে ঠিক তাই হচ্ছে। হাঁস ফাঁসিয়ে উঠেই তিস্তা সমস্ত বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। তাতেই কি বঙ্গের উত্তরে তিস্তা লিখে দেবে নতুন ভূগোল? ভাঙছে ভাঙছে, এই শুধুই ভাঙা ভাঙন। মন ভাঙছে ভাঙছে পার, কাটছে ঘর, কেড়েছে ঘুম। ঘুম আসে না চোখে। তিস্তায় সর্বস্ব হারানোর ভয়, নিঃস্ব হওয়ার ভয়। বাঁধের মানুষ তো চিন্তায় রবে না। তিস্তার বগলের বাড়ি, চিন্তা ছাড়া কি ঘুম হয়? নদী নালার ব্যাপার না, ওগুলো বাঁধের কোনো ভরসা আছে? আজ আছে কাল নেই, জমি খদ্দর হারিয়ে সর্বহারা। তিস্তা যে কত মানুষের মাথা গোজার শেষ আশ্রয় কেড়ে নিয়ে পথে বসিয়েছে, হিসেব নেই। আপন খেয়ালে পাড় উচ্ছেদ করে তিস্তা নিজের গতিপথ তৈরি করে নিচ্ছে। ত্রিস্রোতা নদীর কাছে, তিস্তার খামখেয়ালের কাছে অসহায় আত্মসমর্পণ ছাড়া আর কি বা করতে পারেন তিস্তা পাড়ের বাসিন্দারা? নদীটা যদি আমাদের একটু কন্ট্রোলে যায় তাহলে একটু সুবিধা হয়। চিরাগুড় দিছে শুধু, খালি আর কিছু দেয়নি। অনেক জায়গায় বাঁধ ভাঙা। হ্যাঁ, জায়গা জায়গা আছে না ভাঙা, বুড়ে যায় হাঁটি দেখে না। কত চোখের জল, কত অসহায়ের হাহাকার ছাপিয়ে তিস্তা উত্তাল। উদ্বাস্তুরা, ভূমিহীনরা আজন্ম হয়তো বয়ে বেড়াবে তিস্তা পাড়ের সেই বৃত্তান্ত। তিস্তা বঙ্গের উত্তরের ভূগোল নিঃশব্দে বদলে দিচ্ছে। বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তাতে বদলে যেতে পারে উত্তরবঙ্গের ভূগোল, বদলে দিতে পারে উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা। তিস্তার অববাহিকা এলাকায় একাধিক এলাকায় ব্যাপক ভাঙন, তিস্তার অববাহিকায় একাধিক জায়গায় যত্রতত্র নির্মাণ, আর তিস্তার জলকে আটকে পাহাড়ে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ উৎপাদন। এই সব মিলিয়ে গোটা এলাকা জুড়েই বিপর্যয় ঘনিয়ে আসছে বলছেন ভূগোলবিদরা। তিস্তা হয়তো আগামী দিনে একটা নদী, যেখানে আশীর্বাদ ছিল তো গোটা উত্তরবঙ্গের সবচেয়ে পুরাতন নদী, সে এখন অভিশাপের মতো বইছে। যে কোনো দিন কিন্তু গতিপথ পাল্টাতেই পারে, এবং গতিপথ পাল্টানো মানে কি হবে? অন্য কোনো জঙ্গল বা ইয়ে না, গোটা আমাদের শহরও তার দ্বারা আক্রান্ত হতে পারে। তিস্তার বিভিন্ন এলাকায় নদীতে নাব্যতা কমে যাওয়া, তিস্তার যে বাঁধ সেই এলাকায় যত্রতত্র নির্মাণ, কার্যত বাঁধ দখল করে বহু এলাকায় নির্মাণ কাজ চালানো, ঘরবাড়ি তৈরি হয়ে যাওয়া, এই সমস্ত বিষয় বিপদ ডেকে আসে। একটা এই যে বাঁধের যে অবস্থা হয়ে রয়েছে, তার তো ক্যাপাসিটি নেই, তার বহন ক্ষমতা নেই। 2024-এর মধ্যরাত্রে যেটা হলো, কি বলে, ফার্স্ট ফ্লাড, লুনার প্লেগ ব্লাস্টের ফলে, মানে তার তিস্তা এখনো আমরা করতে পারিনি।
তিস্তার যে লেভেলের পড়ি পড়েছে, স্বাভাবিকভাবে তিস্তার স্বাভাবিক বৃষ্টিপাতে এখন তার জল উপচে পড়ছে দুপাশ দিয়ে। 2023-এর লেকভাঙা বিপর্যয়ে তিস্তার গতিপথ বদলাতে শুরু করেছে। জলধারণ ক্ষমতা কমে তিস্তা বেলাগাম। ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায়ও মেনে নিলেন তিস্তায় জল বাড়লেই তিস্তা পাড়ের বাসিন্দাদের দুর্ভোগ বাড়ে। পাহাড়ে অত্যাধিক বৃষ্টি হওয়ার ফলে মানে আমাদের আমাদের ময়নাগুড়ি এলাকা, ময়নাগুড়ি এলাকার আপনাদের কয়েকটা গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ আপনার দমনি 1, বার্নিশ, ধর্মপুর, এই সমস্ত এলাকা যখনই আপনার বৃষ্টিতে তিস্তা ওভারফ্লো হয়ে যায়, আমাদের ওই তিস্তা সংলগ্ন যে মানুষগুলো আছে সেই মানুষগুলো বিপন্ন হয়ে যায়। পাহাড়ে বেশি বৃষ্টি হলে তিস্তা ব্যারেজের জল ছেড়ে দেয়া হয়। তিস্তার দুপার উপচে বানভাসী হয় সমতল। এবারও বর্ষায় তিস্তায় বানভাসী ময়নাগুড়ি। আমরা এই মুহূর্তে এসেছি ক্রান্তির বাসুসুবা এলাকায়। আর এই যে এলাকা দেখতে পাচ্ছেন, এই এলাকা কিন্তু কার্যত পুরোটাই জলমগ্ন হয়ে গেছে। তিস্তার যে জল, সেই জল বেড়ে এই গ্রামকে প্লাবিত করে দিয়েছে এবং যার ফলে এখানে প্রায় শতাধিক বাড়ি আছে। এই শতাধিক বাড়ির মানুষ কিন্তু সবাই জলমগ্ন হয়ে আছে। জল তো বাড়িছে, চিন্তা করলে কি করবো, চিন্তার কোনো আর উপায় আছে আমার? ঘরেও জল। কতখানি জল ঢুকছে ঘরে? 1 মাজা জল হবে। 1 মাজা? হ্যাঁ। তিস্তাতে জল ঢুকলে মানে থাকা যায় না। এই যে রাস্তাঘাট ডুবেছে, পাকা রাস্তা। যখনই তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়, এই অঞ্চল কিন্তু পুরোটাই জলে প্লাবিত হয়। আর এর থেকে একটা স্থায়ী সমাধান চাইছে এলাকার মানুষ। স্থায়ী সমাধান করতে পারে কে? কে রুখবে তৃষ্ণতাকে? সরকার? এ রাজ্যের প্রশাসন? আদৌ কোনো পরিকল্পনা আছে? স্থায়ী পরিকল্পনা? হাজার চেষ্টা করেও নদীর বাঁক বদলে দেয়া যায় না। তিস্তাও নিজের খেয়ালে নিজের গতিপথ ঠিক করে নেবে। এখনই সতর্ক না হলে যে কোনো সময় তিস্তা প্রবল রোষে ফুঁসে উঠে আবারও বিপর্যয় ডেকে আনতে পারে, বদলে দিতে পারে উত্তরবঙ্গের আস্ত ভূগোল। তিস্তা গতিপথ বদলাচ্ছে। দেখুন, এই খবরটা দিয়ে ঠোঁটকাটা শুরু করার কারণটা কি জানেন? এই যে আমরা উদ্বেগের কথাগুলো রোজ বলি, সেই উদ্বেগগুলোর থেকে অনেক বড় উদ্বেগ কিন্তু তৈরি হচ্ছে ভবিষ্যতের জন্য। আজ থেকে 20 বছর পর হলফ করে বলা যায়, রাজনীতিকরা এখন যেদিকে নজর দিচ্ছেন না, পরিবেশ, প্রকৃতি, নদী ভাঙন, এইগুলোই তখন হবে ভোটের সব থেকে বড় ইস্যু। তালিকায় কার নাম উঠলো না উঠলো ওগুলো চলে যাবে সব ব্যাক বেঞ্চে। সামনে এগিয়ে আসবে মানুষ কি করে বাঁচবে, কি করে জল পাবে, কি করে আমাদের এই কলকাতা শহর যে প্ল্যাটফর্মে এখন আছে ঠিক থাকবে কি থাকবে না। বিদেশে কিন্তু ভোটে এগুলো গুরুত্ব পায়। এখনো আমরা এগুলো দেখতে শিখিনি, তবে আমরা আলবাত শিখব, প্রকৃতি আমাদের শেখাবে। তিস্তা গতিপথ বদলাচ্ছে, রাজ্য রাজনীতিও গতিপথ বদলাচ্ছে। হিন্দু মুসলমানের এই যে প্রচলিত লড়াই বা খেলা, সেটা ছেড়ে এখন শুরু হয়েছে ভাষা আন্দোলনের খেলা। খেলাই বলছি, কারণ আছে। কেষ্টমণ্ডলের কথায় বলি, ভয়ঙ্কর খেলা হবে, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর পাবলিকের অবস্থা কি? ভাষা আন্দোলন শুরু হলো, বাংলা ভাষার উপর সন্ত্রাস, মানছি না, মানব না। ভোটে দাঁড় করানোর কথা আছে, তখন তিনি গুজরাটিকে ধরে আনেন, কখনো মহারাষ্ট্র থেকে সাকেত গোহলেকে ধরে আনেন, কখনো ইউসুফ পাঠানকে ধরে আনেন, কখনো বা বিহার থেকে বা দিল্লি থেকে কীর্তি আজাদ ঝা সাহেবকে ধরে আনেন। সইব না, সইব না, সইব না বিজেপি, তোমার অত্যাচার সইব না। যেদিন প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে, সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন। যত অত্যাচার বাংলা ভাষার উপর করতে হবে, আমরা এটা মানছি না, মানব না। চূড়ান্ত সাম্প্রদায়িক মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছে। দৃষ্টি ঘোরাতে মুখ্যমন্ত্রী এখন বাংলা এবং বাঙালিকে বেছে নিয়েছে। তৃণমূলও না, বিজেপিও না, সিপিএমও না, কংগ্রেসও না, আর যত দল আছে কারোর ওপর নয়। যত অত্যাচার আসলে প্রান্তিক গরিব মানুষের ওপর। প্রমাণ দেব, গ্রামে গ্রামে এটাই যেন আম জনতার ভবিতব্য। রাস্তার হাল খারাপ, দোলায় চাপিয়ে, খাটিয়ায় চাপিয়ে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। নেতাদের কিন্তু এর সঙ্গে কোনো যোগাযোগ নেই। মালদার হবিবপুরের শ্রীরামপুর পঞ্চায়েতের রঞ্জিতপুরের বাসিন্দা
71 বছরের রানী সোরেন, মনে করে দেখুন, ফোটকাটা দেখিয়েছিল আপনাদের একদিন আগে, দুদিন আগে মাত্র। মালদা মেডিকেলে তাকে নিয়ে যেতে হয়েছিল 1 কিলোমিটার পথ পেরিয়ে, তারপরে মোটামুটি একটা ভালো রাস্তা, কিন্তু এই 1 কিলোমিটার পথ খাটিয়ায় চাপিয়ে 2 ছেলে তাকে নিয়ে গিয়েছিল। হাসপাতালেই মৃত্যু হয়েছে রানী সোরেনের। নামটা আবার বলছি, রানী সোরেন, যাদের নিয়ে, যে জনগোষ্ঠীকে নিয়ে সরকার মাতামাতি করে, সরকার লাফালাফি করে, সেই জনগোষ্ঠীর তিনি প্রতিনিধি। পরিবারের লোকেদের আক্ষেপ, রাস্তাটা যদি ঠিক থাকতো, হায় রে, তাহলে আরেকটু তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া যেত। তিনি শেষ পর্যন্ত মারা গিয়েছেন। এসবে কিন্তু মন নেই নেতাদের, এইগুলো নেতাদের কাছে ইস্যু হবে না। তিস্তা ভাঙন, ওদিকে শামশেরগঞ্জে ভাঙন, গঙ্গায় ভাঙন, গরিব মানুষের জিরেত জমি চলে যাচ্ছে, সেগুলো নন ইস্যু। ইস্যু শুধু নাম থাকলো কি থাকলো না। আর হিন্দু মুসলিম, আর হিন্দি বলে না বাংলা বলে, তারা ভয়ঙ্কর ব্যস্ত, ভয়ঙ্কর খেলায়, ভোট আর ভোটার লিস্টের খেলা। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন। হ্যাঁ, মমতা ব্যানার্জি শুনে রাখুন, বিহারে যদি 52 লাখ হয়, তো এইখানে তো তার ডবল হবে, 1 কোটির বেশি হওয়া উচিত। নেতারা না ভারী ব্যস্ত, তাদের হাতে প্রচুর কাজ। আসলে তাদের হাতে সত্যিকারের কাজও নেই, এবার অবসরও নেই নেতাদের। তাই শ্বাসকষ্টে ভোগা রোগীকে এভাবেই নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। ছবিটা আর একটা জায়গার, আর একটা প্রান্তের, আর একটা জেলার, হিঙ্গলগঞ্জ বিধানসভার গোবিন্দকাটি পঞ্চায়েতের মালেকানা ঘুমটি গ্রামের। একেবারে ঠিকুজি কুষ্টি বলে দিলাম, নিন। রোগীর অবস্থা এতটাই সঙ্গীন ছিল যে তাকে যোগেশগঞ্জ স্বাস্থ্যকেন্দ্র থেকে কলকাতায় পাঠিয়ে দিতে হয়, মানে রেফার করা হয়। রোগীর আত্মীয় সিরাজুল গাজী বলছেন, নামটা আবার বলছি, সিরাজুল গাজী, তিনি বলছেন, আজকের এমএলএ যখন পঞ্চায়েত প্রধান হয়েছিলেন, তখন এই রাস্তা দিয়েই তাকে ফুলের মালা পরিয়ে নিয়ে গিয়েছিলাম, মানে গ্রামবাসী নিয়ে গিয়েছিলেন। এমএলএ দেবেশ মণ্ডল কি বলছেন, কি আবার বলবেন? 14 বছরের তৃণমূল জমানার পরেও তিনি বলছেন যত দোষ বামফ্রন্ট সরকারের। আরে তারা তো কবকা চলে গেছে। বিজেপি নেতা কাসেম আলীর টার্গেট কিন্তু তৃণমূল। দায় ঠেলার রাজনীতিতে রাস্তার হাল কিন্তু কিছুতেও ফিরছে না। আজকে একটা অসুস্থ হয়ে গেল, হার্টের রুগী, তাকে দল্লাই করে নিয়ে যেতে হলে একটা গাড়ি ঢোকে না, কোনো লাইন নেই, কোনো জায়গায় হাঁটু জল, কোনো জায়গায় মাজা জল, এই রকম আছে। আর তোমার আমাদের এমএলএ সাহেব যে সময় প্রধান ছিল, সেই সময় আমরা এই রাস্তা দিয়ে ফুলির মালা দিয়ে গলায় দিয়ে নিয়ে গিয়েছি। এখন তিনিও জানে যে আমাদের হাল কী অবস্থা, তিনিও প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা রাস্তা করে দেব। এখন বর্তমান এমএলএ সাহেব হয়ে গেছে, আর আমরা টিএমসি করি সর্বপ্রথম, আমরা কিন্তু টিএমসি প্রথম থেকে এখনো পর্যন্ত টিএমসি করছি, এখনো করে যাব। এত হাই টেকনোলজির যুগে, ইন্টারনেটের যুগে, ফেসবুক, টুইটার, আমরা ইনস্টাগ্রাম ইউজ করি, সেই যুগেও বাজে করে মানুষকে, অসুস্থ মানুষকে হসপিটালে যেতে হচ্ছে। এই পরিবর্তন কি পশ্চিমবাংলার মানুষ দেখেছিল? এই সরকার, বামফ্রন্ট সরকার যা করে রেখেছে, তারপরে রাস্তাগুলো উন্নতি করাতে গেলে যে সময় পিরিয়ড দরকার, প্রত্যেক দিন আমরা একটা করে রাস্তা দিচ্ছি, প্রত্যেক দিন রাস্তা তৈরি করছি, প্রত্যেক দিন। কথায় বলে ঘোলা জলে মাছ ধরা, এই মাছ ধরতে রাজনীতির লোকেদের কোনো জুড়ি নেই। বর্ধমান মেডিকেল কলেজের গেটের সামনে রাস্তায় বড় বড় গর্ত, তাতে জল জমে আছে। রোগী নিয়ে সেই রাস্তা দিয়েই অ্যাম্বুলেন্সে যাতায়াত, ছুটছে গাড়ি, টোটো, একেবারে খুব বিদিকিশ্রী অবস্থা। গেটের ভিতরে হাসপাতাল আছে, হস্টেল আছে, ব্যাংক আছে, আর গেটের বাইরে জল ভরা বড় বড় গর্ত আছে। ঠিক যেমন আছে আমাদের সল্টলেকের সেক্টর 5-এ, জানেন তো, কংগ্রেস নেতা গৌরব সমাদ্দারের নেতৃত্বে হাতে মশারি নিয়ে প্যান্ট গুটিয়ে সেই জলেই মাছ ধরতে নেমে পড়লেন কংগ্রেস কর্মীরা। রাস্তায় মাছ চলে আসছে পৌরসভা থেকে, পৌরসভার উন্নয়নের জলে আজকে পুকুর ভরাট হয়ে গেছে, তাই পুকুরের মাছ আজকে রাস্তায় নেমে এসছে। এত সুন্দর পুকুর পৌরসভা বানিয়েছে, এটা রাস্তা না পুকুর বোঝা যাচ্ছে না, মাছও গুলিয়ে ফেলেছে যে কোনটা তাদের পুকুর, কোনটা তাদের রাস্তা। তো এখন গুলিয়ে ফেলে সেই মাছগুলো এখন আমাদের রাস্তায় চলে এসছে পুকুর ভেবে। এটা বর্ধমান পৌরসভার উন্নয়নের জলে। এটা হসপিটালের একটা এমার্জেন্সি মোস্ট রোড, এখানে মেডিকেল কলেজ, মানে মেডিকেল কলেজ হসপিটাল, সেখানে এই অবস্থা। সর্বত্র জল জমছে, ডিএম অফিসের সামনে জল জমছে। আর এইটা বলুন, এখানে স্কুল বাস যাচ্ছে, বাচ্চা ছেলেরা টোটো করে যাচ্ছে, স্কুলে বাচ্চা ছেলেরা যাচ্ছে বাসে করে, ফিরছে।
তো সেখানে এই রাস্তার এই অবস্থা, এখানে কাউন্সিলরের সঙ্গে চেয়ারম্যানের ঝামেলা, তাই রাস্তা হবে না। বুঝে খান এবার মানুষ ভুগছে, মানুষ ভুগছে, ঠিকই তো, মানুষ ভুগছে, সাধারণ মানুষ ভুগছে, তারাই ভোগে। ঠিক বলেছেন পূর্ব বর্ধমান জেলার আইএনটিটিউসির সভাপতি। রাজনীতির চক্করে আসলে মানুষই ভোগে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একটা রাস্তা, এই রাস্তা দিয়ে সাপের মতো এঁকে বেঁকে যেতে হয়। স্থানীয়রা রপ্ত করে ফেলেছেন এই হাঁটাটা, এক্সপার্ট হয়ে গেছেন স্থানীয়রা, কারণ তারা রোজ এইভাবে হেঁটে যান, অভ্যস্ত। রাস্তাটা মুর্শিদাবাদের ফরাক্কার ফিডার ক্যানেলের পশ্চিম পারে খোসালপুর এলাকায়। এই রাস্তায় বাইক সাইকেল যায় এঁকে বেঁকে, আর ট্রাক্টর যায় লাফিয়ে লাফিয়ে, একটু এদিক ওদিক হলে। ছেলেপেলে স্কুল যেতে পারছে না, এসব পড়ে যাচ্ছে, টোটো পড়ছে, গাড়ি পড়ছে, মোটরসাইকেল পড়ছে, কিছু সবই তো পড়ছে। এমন প্রশ্ন দিয়েছে যারা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে রাত বিরাত দিনে রাতে সবসময়, মানে উল্টো করে যাচ্ছে মেয়ে ছেলে নিয়ে, দিয়ে মানে দেখার কিছু থাকে না। এবার রাস্তাটার জন্য যাকে বলা হচ্ছে তারা গুরুত্ব দিচ্ছে না। 11 বছর আগে রাস্তার কাজ হয়েছে, এনটিপিসি করেছিল রাস্তা, এটা এনটিপিসির গাড়ি চলছে, ছাইয়ের গাড়ি চলছে। 11 বছর আগের থেকে তারপরে কোনো রাস্তা আমাদের মেরামতের কাজ হয়নি। তারপরে যত ছাইয়ের গাড়িগুলো আছে আমাদের চলে 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 রাস্তাকে আরো দুর্ভিক্ষ বানিয়ে দিয়েছে একদম করে। প্রশাসনকে বলছি, প্রশাসন এসে রাস্তার ছাইয়ের টাকা খাচ্ছে, 8 টাকা গাড়ি চলার টাকা খাচ্ছে, সবেরই টাকা খাচ্ছে পুলিশ প্রশাসন। রাস্তা আটকাতে যাচ্ছে, পুলিশ উঠে চলে যাচ্ছে। বর্ধমানে কংগ্রেস কর্মীরা বর্ধমান মেডিকেলের সামনের রাস্তার গর্তে মশারি নিয়ে মাছ ধরছেন প্রতিবাদ স্বরূপ, আর খোসালপুরের বাসিন্দারা নেমে পড়েছেন ধান রুইতে। ভাঙাচোরা রাস্তাতেই ধানের চারা পুতলেন। এগুলো সরকার দেখে, প্রশাসন দেখে, একটুও লজ্জা হয় আপনাদের? রাস্তা খারাপ হলে ধান পুঁতে খাবো, এখন কি করবো? রাস্তাটা রাস্তার মতো রাস্তাই না হয় তাহলে আমরা ধান বুনে চাষ করে খাবো। এখন আমরা যাই রাস্তাটা সেই যারা টাকা খাচ্ছে তার জন্য মেরামত করে দিয়ে যায় রাস্তাটা। এবার একটা ধাঁধা বলছি আপনাদের, ছবির ধাঁধা। যে ভিজুয়াল দেখাচ্ছি সেটা একটু মন দিয়ে দেখুন তো। আচ্ছা বলুন তো, এটা কি? পুকুর বলে মনে হচ্ছে নাকি ভাবছেন জল থই থই রাস্তা? না, মিলল না। এটা একটা স্কুল, সেখানে শিক্ষা দেওয়া হয়। শিক্ষাই জাতির মেরুদণ্ড বলে আমরা কত ভাষণ দিই, এখানে সেই শিক্ষা দেওয়া হয়। জলের মধ্যেই স্কুল। পশ্চিম মেদিনীপুর জেলার দেবরা ব্লকের 3 নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়। এখানে ছোটদের শিক্ষা দেওয়া হয়, বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, আরও কত কি যে শেখানো হয়। জলে দাঁড়িয়েই ছোটরা শিখছে কাকে বলে উন্নয়ন, শিখছে তারা কত যত্নে বড় হচ্ছে। জল জমে আছে রান্নাঘরে, তাই মিড ডে মিল বন্ধ, খালি পেটেই শিক্ষা গিলছে ছোটরা। স্কুলে এই তো এত বড় বড় সব জল সব ডুবেও যাচ্ছে, রান্না করা হয়নি বহুত দিন ধরে, 3 দিন ধরে রান্না বান্না হয়নি, দিদিরা রান্না করতে পারেনি। তোমরা মিড ডে মিলে খাওনি তাহলে? না। কতটা জল পেরিয়ে এসছো? এই তো এতটা, পুরো ভিজে গেছে পেনজাম। এরকম সবসময় বৃষ্টি হলেই এরকম পেরিয়ে আসো? হ্যাঁ। মানে এটা প্রায়শই জমে যায় জলটা। এবার ড্রেনটাও উঁচুতে করেছে, ড্রেনটা ঠিক জল হচ্ছে না, পাস করছে না, প্লাস ও পাশটা উঁচু রয়েছে, মিডল পোর্শনটা হচ্ছে ডাউন হয়ে গেছে। প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। আমি অভিভাবক হয়ে আমার মেয়েকে 2 দিন স্কুলে আসতে দিইনি, কারণ কেন, এইখানে একটা সেফটি ট্যাঙ্ক আছে, একটা সোপ ট্যাঙ্ক আছে, দুটোই একদম জলের তলায়। তো ওই জলগুলো এই জলের সাথে মিশছে না, তার কি গ্যারেন্টি আছে? মিশছে। মাস্টারমশাইদের সঙ্গে আলোচনা করলাম যে আপনারা উপনেতৃত্বে জানিয়েছেন কি না, এবং আমরাও উপনেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছি। ওনারা বলছেন দেখছি কি এই অবস্থায় কি করা যায়। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কল্যাণী এইমসের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গ সফরে এসেছেন রাষ্ট্রপতি। সকালে কল্যাণী এইমসের অনুষ্ঠানে যোগ দেন, বিকেলে দক্ষিণেশ্বর ভবতারিণীর মন্দিরে পুজো দেন রাষ্ট্রপতি। কাল দুপুরে দিল্লিতে ফিরে যাবেন রাষ্ট্রপতি। আজ রাতে রাজভবনেই থাকবেন দ্রৌপদী মুর্মু। ব্রেকিং নিউজ, ফের বীরভূমে স্বমহিমায় অনুব্রত মণ্ডল। কোর কমিটির কনভেনর পদ পাওয়ার পর আগের মতোই নিরাপত্তা পাবেন অনুব্রত মণ্ডলকে দেওয়া হলো Y+ ক্যাটেগরির নিরাপত্তা। থানার আইসিকে গালিগালাজ করার পর তার নিরাপত্তার বহর কমেছিল।
যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH